ইতিমধ্যেই আমরা মেগা মেনু ক্রিয়েশন দেখেছি যে কিভাবে আমরা মেগা মেনু ক্রিয়েট করতে পারি। তো এরপরে আমরা দেখি থিমে আসলে কোন কোন বিষয়গুলো মিসিং আছে, মিসিং বিষয়গুলো কিভাবে নিয়ে আসতে হয় এবং যে বিষয়গুলো অলরেডি আছে সেগুলো কিভাবে এডিট করতে হয়। তো আমরা ডেমোটা ওপেন করি। ডেমোটার ওপরে দেখুন এইখানে ডেট আছে। তো এই ডেট কিভাবে আনতে হবে, তারপর আমরা যদি নিচের দিকে যাই এখানে উইজেট কিভাবে আনতে হবে এইগুলা। তো আমরা আসলে ডকুমেন্টেশনে যাই, দেখি যে ডকুমেন্টেশনে মেগা মেনুর পরে কি বলতেছে। দেখুন ডকুমেন্টেশনে এখানে রয়েছে মেগা মেনু, তারপরের অপশনটাই হচ্ছে আপলোডিং ইউর লোগো। লোগো কিভাবে আপলোড করতে হবে। তো এখানে দেখুন লোগোটা আপলোড করতে হবে টাই প্যানেল থেকে। তো এই যে টাই প্যানেলটা আছে, আমরা এই প্যানেলটাতে কি কি অপশন আছে চলুন সেগুলো একটু দেখার চেষ্টা করি। তাহলে এই প্যানেলের ভেতরে যতগুলো আছে সেগুলো মোটামুটিভাবে কাভার হয়ে যাবে। তো আমরা ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ড থেকে সোইফা থেকে থিম সেটিং। প্রথমেই যে অপশনটি আছে সেটি হচ্ছে জেনারেল সেটিং। এখানে দেখুন একটি লেআউট আছে, মানে 3টি লেআউট আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন থিমের ডেমোটা একদম শুরুতে দেখেছিলাম সেখানে কিন্তু নিশ্চয়ই স্মরণ আছে থিমের বিভিন্ন রকমের লেআউট, যেমন ফ্রেমড, বক্সড এবং ফুল। বর্তমানে ফ্রেম লেআউটটা চুজ করা আছে। তো আমরা একটু চেঞ্জ করে দেখি, বক্স লেআউটটা দিয়ে আমরা সেভ চেঞ্জেস দিয়ে দেখি কি হয়। তো বর্তমানে যে লেআউটটা আছে ফ্রেম লেআউট, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ওপরে কিন্তু এইখানে হালকা একটু ফাঁকা জায়গা আছে, তাই না? কিন্তু আমি যে বর্তমানে এখানে চুজ করলাম বক্স লেআউটটা, এবার যদি বক্স লেআউট দেওয়ার পরে রিফ্রেশ করি তাহলে আমরা দেখব ওপরের যে ফাঁকা জায়গাটা ছিল সেই ফাঁকা জায়গাটা কিন্তু চলে গেছে। তো বক্স লেআউট এবং ফ্রেম লেআউটের মধ্যে সাধারণত দৃশ্যমান এতটুকুই পার্থক্য। তবে মেইন পার্থক্য হচ্ছে ফুল লেআউটে। যদি ফুল লেআউট দিয়ে সেভ চেঞ্জেস দেই, এবার যদি রিফ্রেশ করি আমরা দেখব পুরো ওয়েবসাইটটা ওয়াইড হয়ে গেছে দেখুন। এবং এই লেআউটটাই কিন্তু আমার কাছে সবচেয়ে পার্সোনালি ভালো লাগে। একদম বাম থেকে ডান দিক পর্যন্ত কন্টেন্টগুলো মাঝখানে ঠিকই থাকবে, কিন্তু এই যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো বাম থেকে ডান দিক পর্যন্ত চলে যাবে। তো এই লেআউটটা দেখুন কত চমৎকার আগের লেআউটের তুলনায়। আচ্ছা, আমরা প্রথম অপশনটা দেখে ফেললাম। এরপর হচ্ছে কাস্টম ফ্যাব আইকন দেওয়ার অপশন। তো কাস্টম ফ্যাব আইকন কী জিনিস, এই যে দেখুন থিমের ওপরে এখানে ছোট্ট একটা আইকন শো করছে, এটাকে বলে ফ্যাব আইকন। এই ফ্যাব আইকন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আপলোডে দেই, এখান থেকে আপলোড ফাইল, মিডিয়া লাইব্রেরিতে কোনো ফ্যাব আইকন আছে কিনা বা ছোটো কোনো ইমেজকে দিতে পারি, বা চাইলে আমরা এখান থেকে আমাদের ইমেজ ফোল্ডার থেকে কোনো একটা ফ্যাব আইকন আমরা চুজ করে দিতে পারি। ধরেন এটাকেই আমরা ফ্যাব আইকন হিসেবে দিয়ে দিলাম, দিয়ে আপলোডে দিচ্ছি, এটা এখন আমাদের ফ্যাব আইকন হিসেবে হয়ে যাবে। আমি এখান থেকে সেভ চেঞ্জেস দেই, দিয়ে রিফ্রেশ করি, দেখুন এই যে আমাদের ছোট্ট আইকনটা এখানে চেঞ্জ হয়ে গেল। তো এবার তারপরে দেখি কাস্টম গ্র্যাভাটার, যদি কাস্টম কোনো গ্র্যাভাটার ইমেজ দিতে চাই সেটা এখান থেকে দেওয়া যাবে। তো আমরা এখান থেকে দিচ্ছি না, আমরা গ্র্যাভাটার সেটিং কিন্তু আগেই দেখেছিলাম যে কিভাবে গ্লোবালি একটা ইমেইলের জন্য একটি ইমেজকে সেট করতে হয় গ্র্যাভাটার হিসেবে। তো এখানে অ্যাপল আইকন, অ্যাপলের জন্য এই আইকনটা কেমন দেখাবে, অর্থাৎ অ্যাপলের যে ডিভাইসগুলো আছে সেগুলোর কিন্তু রেজুলেশন খুব হাই হয়। তো সেই হাই রেজুলেশনের ডিভাইসে এই আইকনগুলো কেমন দেখাবে সেটি এখানে দেখুন রিকমেন্ডেড সাইজ দিয়ে দিয়েছে এই আইকনগুলো। একটা হচ্ছে 57x57, একটা হচ্ছে 120x120, 144x144। তো এই রিকমেন্ডেড সাইজের আইকনগুলো আপনি আপলোড করতে পারেন, বা যেহেতু এটা অত্যন্ত ছোট একটি আইকন এটা আসলে আপলোড না করলেও চলবে, নো প্রবলেম। এরপরে টাইমের ফরম্যাটটা কিভাবে দেখাবে, যেমন ধরুন এখানে এই যে পোস্টগুলো আছে দেখুন, পোস্টার এখানে আছে 49 মিনিটস অ্যাগো, অর্থাৎ নিউজটা কতক্ষণ আগে পাবলিশ হয়েছে। এই ফরম্যাটটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন ট্র্যাডিশনাল যদি দেন তাহলে ট্র্যাডিশনাল হবে, দিয়ে আমরা যদি সেভ চেঞ্জেস দেই, দিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন ট্র্যাডিশনালি এটা কবে পাবলিশ হয়েছে সেইভাবে টাইমটি দেখাচ্ছে। আর যদি আমরা এখান থেকে ট্র্যাডিশনাল না দিয়ে আমরা ডিসেবল করে দিই তাহলে দেখাবেই না, আর টাইম অ্যাগো ফরম্যাট দিই তাহলে দেখাবে যে কতক্ষণ আগে। তো এই টাইম অ্যাগো ফরম্যাটটা ভালো কাজ করে, ধরেন লেটেস্ট কোনো নিউজ হঠাৎ করে বের হয়েছে যে এত মিনিট আগে এটা আপডেট করা হয়েছে, তাহলে কিন্তু বোঝা যায়। আবার অনেক নিউজ পেপার সাইট এখানে টাইমও দেয় যে আসলে কত ডেটের নিউজ সেটাও দেওয়া হয়। তো যাই হোক, আমরা নিচে চলে যাই, তারপর অপশনে লাইট বক্স সেটিং। লাইট বক্স মানে হচ্ছে কোনো ইমেজের উপর ক্লিক করলে সেই ইমেজটা লাইট বক্স হিসেবে অর্থাৎ পপ আপ হিসেবে ভেতর থেকে উপরের দিকে চলে আসবে। তো এই লাইট বক্স ইফেক্ট, তো লাইট বক্স কীরকম হয় চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। মনে করুন এই পোস্টটাই, যেই পোস্ট আমরা করেছি এই পোস্টের ভিতরে কোনো ইমেজ আমরা ব্যবহার করব, ধরুন এটাকে আমরা এডিট করে এর ভেতরে আমরা একটা ইমেজ দিয়ে দেখি আসলে লাইট বক্সটা কীভাবে কাজ করে। মনে করুন এর ভেতরে আমরা একটা গ্যালারি নিব, অ্যাড মিডিয়া দিলাম, অ্যাড মিডিয়া দিয়ে প্রথমে আমরা একটা সিঙ্গেল ইমেজ দিই। ধরেন আমরা এখান থেকে একটা সিঙ্গেল ইমেজ দিলাম, ফর এক্সাম্পল এই সিঙ্গেল ইমেজটা ইনসার্ট করলাম, ইনসার্ট করে আপডেটে দিলাম, আপডেটে দিয়ে এটাকে ওপেন করছি।
এই যে ইমেজটা চলে এসেছে। আচ্ছা, এখানে ইমেজটাতে ক্লিক করা যাচ্ছে না, এখানে আচ্ছা লাইট বক্স এখানে দেয়া আছে। এখানে দেখুন বলা আছে একটি কথা ছোট্ট করে, এনাবল লাইট বক্স অটোমেটিক্যালি ফর অল ইমেজেস লিঙ্ক টু অ্যান ইমেজ ফাইল ইন দ্য পোস্ট কন্টেন্ট এরিয়া। অর্থাৎ পোস্ট কন্টেন্ট এরিয়ার ভেতরে যে ইমেজগুলো নিজেদের লিঙ্কের সাথে লিঙ্ক আছে সেগুলোকে লাইট বক্স করতে হবে। তো এই ইমেজটাকে কি আমরা লিঙ্ক করেছি? আমরা কিন্তু করি নাই। তো এটা কিভাবে করব? এটাকে সিলেক্ট করে এই আইকনে ক্লিক করি, গিয়ার আইকনে ক্লিক করি, ক্লিক করে এটাকে দেখেন এখানে অ্যাডভান্স অপশনে যাই, ইমেজ টাইটেল অ্যাট্রিবিউট, এখানে লিঙ্ক রেফারেন্স দিয়েছে। আচ্ছা, এডিট অরিজিনালে যাই। এখানে আগে আসলে অপশন ছিল যে সরাসরি ইমেজকে নিজের লিঙ্কের সাথে নিজেকে লিঙ্ক আপ করার, তো আমরা ক্যান্সেলে চলে যাচ্ছি। আমরা এক কাজ করি, এই ইমেজটার লিঙ্ক আমরা নিয়ে নিই, এক কাজ করি এই ইমেজটাকে রিমুভ করে দেই, রিমুভ করে এখানে অ্যাড মিডিয়া থেকে নতুন করে আরেকটা ইমেজ নিয়ে আসি। ধরুন এই ইমেজটা, যে এই ইমেজটাই আমরা এখানে নিয়ে আসবো। আচ্ছা, এখানে দেখুন যখন আপনি এই ইমেজটা সিলেক্ট করবেন, প্রথমে সিলেক্ট করার সময় এখানে একটি অপশন আছে লিঙ্ক টু মিডিয়া ফাইল, অর্থাৎ এইটার যে নিজস্ব মিডিয়া এইটার লিঙ্কের সাথে এটা লিঙ্ক হয়ে যাবে। তো আমরা এখানে অন্য কোনো একটা ইমেজ দিই, এটাকে এখান থেকে লিঙ্ক টু করি, লিঙ্ক টু মিডিয়া ফাইল, নিজেরটা নিজের সাথে লিঙ্ক হবে। ইনসার্ট ইনটু পোস্ট, নাও আপডেট। এবার পোস্টের ডেমোটা আমরা রিফ্রেশ করি, চলে আসলো, লিঙ্ক হয়েছে। এবার ক্লিক করি, এই যে দেখুন একটা ইফেক্ট আসতেছে বাম পাশে, একটা ইফেক্ট হয়ে ইমেজটা ওপরের দিকে প্রদর্শিত হচ্ছে। তো এইটা হচ্ছে সেই লাইট বক্স পপ আপ ইফেক্ট। আবার আমরা এখানে ক্লিক করতে পারি, তাহলে দেখবেন একদম ফুল স্ক্রিন নিয়ে ইমেজটা ওপেন হবে। আবার ক্রস আইকনে ক্লিক করলে ইমেজটা চলে যাবে। তো এই পপ আপ ইফেক্টটা আমরা রাখবো কিনা সেইটা আমরা যদি এখান থেকে এটাকে ডিসেবল করে দেই। আবার এটা হচ্ছে এনাবল লাইট বক্স অটোমেটিক্যালি, এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে গ্যালারি থাকবে, অর্থাৎ আমরা দেখেছিলাম না যে গুটেনবার্গ এডিটরে গ্যালারি ক্রিয়েট করা যায়, গ্যালারির জন্য লাইট বক্স দেওয়া যায়। আমরা যদি দুটোকেই অফ করে দেই, অফ করে যদি সেভ চেঞ্জে দেই, এবার যদি ইমেজটাকে আমরা রিফ্রেশ করি, এবার ইমেজে ক্লিক করি, দেখেন কোনো ইফেক্ট কিন্তু আসে নাই, তাই না? যেরকম ইফেক্ট আসার কথা ছিল সেই ইফেক্ট কিন্তু আসে নাই। এটা ইমেজের একটা নর্মালভাবে ইমেজটা ওপেন হয়েছে, ইমেজের লিঙ্কে চলে গেছে। এবার ব্যাকে গেলে সেই পোস্টটা আসবে। তো এখান থেকে লাইট বক্সটা আমরা যদি আবার অন করে দেই, তাহলে আবার সেই ইফেক্টটা আসবে। আবার এখানে দেখুন লাইট বক্সের স্কিন চেঞ্জ করা যায়, যেমন এটা হচ্ছে ডার্ক স্কিন ছিল, আমরা যদি এখান থেকে স্মুথ দেই, স্মুথ দিয়ে যদি সেভ চেঞ্জেস করি, করে এবার যদি আমরা পোস্টটাকে রিফ্রেশ করি, এবার ক্লিক করি, এবার দেখবেন একটু অন্যভাবে আসলো, একটু অনেকটা স্মুথ আকারে ইমেজটা প্রদর্শিত হলো। তো আবার এখান থেকে যদি আমরা আবার চেঞ্জ করি, স্মুথের পরিবর্তে ধরেন মেট্রো ব্ল্যাক এই ডিজাইনটা যদি দেই, দিয়ে যদি আমরা এখান থেকে সেভ চেঞ্জে দেই, দিয়ে যদি আমরা পেজটা রিফ্রেশ করি, এবার ক্লিক করে দেখি কি স্টাইল, অনেকটা একই রকম স্টাইল আসতেছে। সো দ্যাট ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল ইমেজের জন্য লাইট বক্স। এবার দেখি মাল্টিপল ইমেজ অর্থাৎ গ্যালারির জন্য লাইট বক্স কীভাবে হবে। তো আমরা এখানে একটি গ্যালারি ক্রিয়েট করি, এখানে চলে যাচ্ছি, এখানে ধরেন আমি একটি ইমেজ গ্যালারি নিব, অ্যাড মিডিয়া, এখান থেকে ক্রিয়েট গ্যালারি, এখান থেকে 4-5টা ইমেজকে আমি আপলোড করে দিই, একদম ক্লিক করে করে অনেকগুলো ইমেজকে আপলোড করে দিলাম, দিয়ে এবার ক্রিয়েট এ নিউ গ্যালারি, ইমেজগুলো গ্যালারি হিসেবে দিলাম, এবং লিঙ্ক টু, প্রতিটা ইমেজ কিসের সাথে লিঙ্ক থাকবে? অ্যাটাচমেন্ট পেজ। অ্যাটাচমেন্ট পেজের পরিবর্তে আমরা মিডিয়া ফাইল এখান থেকে সিলেক্ট করে দিই, যে প্রতিটা ইমেজ যার যার মিডিয়া ফাইলের সাথে লিঙ্ক করা থাকবে। এবার ইনসার্ট গ্যালারি, গ্যালারি এখানে ইনসার্ট হয়ে গেল, আপডেট। এবার এটাকে আমরা রিফ্রেশ করি, এবার দেখি গ্যালারির জন্য কি স্টাইল আসে। এই যে ইমেজগুলো আপলোড হয়েছে, এখান থেকে এবার যে কোনো একটা ইমেজে ক্লিক করি, দেখুন স্টাইল চলে আসতেছে, লোড হচ্ছে, এই যে ইমেজ এসেছে, ডান পাশ ইমেজগুলো দেখাচ্ছে। এবং দেখুন মাউসের স্ক্রল, মাউসের যে চাকা থাকে সেইটাকে যদি আপনি ঘোরান, তাহলে ইমেজগুলো অটোমেটিক্যালি একটার পর একটা আসবে। আপনি এখান থেকে এইভাবে চাইলে চুজ করতে পারেন, মাউস ঘোরাবেন ইমেজগুলো চেঞ্জ হয়ে যাবে এইভাবে। এবার আপনি দেখেন, এটা দেখেন ভার্টিক্যাল দেয়া আছে, লাইট বক্স থাম্বনেল এন্ড পজিশন ভার্টিক্যাল। আমরা যদি এটাকে ডানা বামে করতে চাই, হরিজন্টাল দিয়ে দিব, দিয়ে আমরা এটাকে সেভ চেঞ্জেস দিব, দিয়ে এবার আমরা পেজটা রিফ্রেশ করব। এবার আপনি ক্লিক করে দেখেন ইমেজগুলো ডান থেকে বামে প্রদর্শিত হচ্ছে, দেখেছেন? আগে ছিল ওপর থেকে নিচে, এবার ডান থেকে বামে। এবারও মাউসের যদি আপনি স্ক্রল অর্থাৎ মাউসের চাকাটা যদি আপনি ঘোরান, দেখবেন এইভাবে ইমেজগুলো একটার পর একটা চেঞ্জ হয়ে আসতেছে। কত সহজ, তাই না? শুধুমাত্র আপনাকে বুঝতে হবে কোন সেটিং কিসের কাজ করে। এবং এখানে দেখুন আরেকটি অপশন আছে, শো লাইট বক্স অ্যারো। এখানে কিন্তু কোনো অ্যারো দেখতে পাচ্ছি না আমরা, তাই না, যে ডানা বামে নেওয়ার জন্য। তো এখানে যদি আমরা এটাকে ওকে করে দেই, ওকে করে যদি এবার আমরা সেভ চেঞ্জে দেই, এবার যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, এবার যে কোনো একটা ইমেজকে ওপেন করি, এবার দেখুন এই যে ডানা বামে অ্যারো চলে এসেছে। অ্যারোতে ক্লিক করে আমরা এখানে ইমেজগুলোকে চেঞ্জ করতে পারতেছি। তো এইভাবে আপনারা অপশনগুলো দেখবেন। আসলে ভিডিওতে যদি আমরা প্রতিটা অপশন এইভাবে ভেঙে ভেঙে দেখাতে যাই, তাহলে প্রচুর সময় লাগবে,
তো আসলে এইভাবে আপনাদের দায়িত্ব, আমরা আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি, এখন রাস্তায় হাঁটবেন নাকি দৌড়াবেন নাকি রাস্তায় গিয়ে বসে বসে ঝিমাবেন সেটা টোটালি আপনার নিজের পার্সোনাল ব্যাপার। আপনি যেরকম করবেন তার ফলাফল ওই রকম হবে। যদি আপনি হাঁটেন তাহলে হাঁটার গতিতে আপনার গন্তব্যে পৌঁছাবেন, যদি আপনি দৌড়ান তাহলে দৌড়ানোর গতিতে গন্তব্যে পৌঁছাবেন, আর যদি বসে বসে ঝিমান তাহলে হয়তো গন্তব্যে পৌঁছানো হবেই না, কে জানে। যদিও কারোই আসলে গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না ভবিষ্যৎ আমরা কেউ শিওর জানি না, তবে এটা আশা করা যায় আপনি যদি পরিশ্রম করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ চাইতো একটা সময় গিয়ে একটা পর্যায়ে যাবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে ব্রেড ক্রাম সেটিং। যে ব্রেড ক্রাম মানে হচ্ছে আমরা যে পোস্টগুলো দেখি, ধরেন কোনো একটা পোস্ট আমরা ওপেন করেছি, এই যে পোস্টের উপরে দেখুন হোমের শেষে এটা কোন ক্যাটাগরি, ওয়ার্ল্ড ক্যাটাগরি, তারপরে ফটোগ্রাফি হচ্ছে সাব ক্যাটাগরি, তারপর হচ্ছে আমাদের পোস্টের নাম। এই ব্রেড ক্রামটা আমরা রাখতে চাই কিনা সেটা এখান থেকে চুজ করা যায়। এবং ব্রেড ক্রামের সেপারেটরটা কী হবে, এই যে স্ল্যাশ চিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে, এখান থেকে আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারেন, বা এটাকে যদি ব্রেড ক্রামটাকে যদি আপনি তুলে সেভ চেঞ্জেসে দেন, এবার যদি রিফ্রেশ করেন তাহলে দেখবেন এটা চলে গেছে, এই যে এখান থেকে চলে গেছে। তবে ব্রেড ক্রামটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এসইওর জন্য, কারণ এখানে কিন্তু আপনার এটা একটা ইন্টারনাল লিঙ্ক বিল্ড হবে। আপনার এই পেজটার সাথে এই যে ভেতরের যে ক্যাটাগরিগুলো হোম পেজটা, এগুলোর একটা ইন্টারনাল লিঙ্ক বিল্ড হবে এবং জুস পাস হবে। তো এরপরে দেখুন দুইটা অপশন আছে, একটা হচ্ছে হেডার কোড, একটা হচ্ছে ফুটার কোড। এই দুইটার কাজ হচ্ছে অনেক সময় গুগল অ্যানালিটিক ইনস্টল করার প্রয়োজন পড়ে, তাই না? বিভিন্ন কোড এই ওয়েবসাইটের হেডারে রাখার প্রয়োজন পড়ে, আবার অনেক সময় বিভিন্ন স্ক্রিপ্ট ফুটারে রাখার প্রয়োজন পড়ে। ধরুন অনেক সময় অ্যাডসেন্স ব্যবহার করতে গেলে অ্যাডসেন্সের কোড হেডারে রাখার প্রয়োজন পড়ে, আবার গুগল অ্যানালাইটিকের কোড হেডারে রাখার প্রয়োজন পড়ে। তো এই জায়গাটিতে আপনারা সেই কোডগুলোকে পেস্ট করে দেবেন। ওখানে বলে দিয়েছে দেখেন, আমরা অ্যাডিশনাল কোড এখানে অ্যাড করতে পারি, সিএসএস বা জাভা স্ক্রিপ্ট আমরা এখানে অ্যাড করে দিতে পারি, দিয়ে এখানে আমরা সেভ চেঞ্জেসে দিলে সেই কোডগুলো আমাদের ওয়েবসাইটে কাজ করবে। তো এই হচ্ছে প্রথম সেটিং, জেনারেল সেটিং। এখান থেকে আমরা দেখলাম কী কী অপশন আছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে ভেঙে ভেঙে প্রতিটা অপশন আপনারা বাসায় চেষ্টা করেন কিভাবে কাজ করে সেগুলো দেখার জন্য। তো এই পর্ব এখানে শেষ করছি, আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।